Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, জিওগ্রাফি MCQ সিরিজের আজকে হচ্ছে 4th ক্লাস। আমরা প্রত্যেকটা ক্লাসে 30টি করে কোয়েশ্চেন্স করছি। শুধু 30টি কোয়েশ্চেন্স নয়, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আরও আনুষঙ্গিক অনেক আলোচনা হচ্ছে। সো ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও, আর ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, ওকে। আর এই ক্লাসে যাবতীয় যা কোয়েশ্চেন্স আছে সেটা PDF আকারে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবো। তো যারা টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন করিনি তো দ্রুত সেটাকে জয়েন করে নেব, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওকে। চলো, নাও দ্য কোয়েশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার ইন পাওয়ার জেনারেশন ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে পাওয়ার জেনারেশন হয় কোন সোর্স থেকে সব থেকে বেশি? সো সব থেকে বেশি ভারতবর্ষে পাওয়ার জেনারেট হয় হচ্ছে থার্মাল পাওয়ার থেকে। এবং এটাও মনে রাখবে যে থার্মাল পাওয়ারে আমাদের ভারতবর্ষে যেটা ইউজ করা হয়, হ্যাঁ, তাপবিদ্যুৎ শক্তিতে তাপ উৎপাদন করার জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোলকে ম্যাক্সিমাম ইউজ করা হয়। কোল মানে কয়লা, ঠিক আছে। ভারতবর্ষে যে থার্মাল পাওয়ার প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কোল বেসড পাওয়ার প্রজেক্ট বলতে পারো, হ্যাঁ। এবং আমাদের ভারতবর্ষে যদি 100 ইউনিট বিদ্যুৎ তৈরি হয় তাহলে থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে আমরা 65% বিদ্যুৎ পাই, ঠিক আছে। তাহলে 65% বিদ্যুৎ আমরা কোত্থেকে পাই না, থার্মাল পাওয়ার থেকে আমরা পাই, ওকে। আচ্ছা, ভেরি গুড। চলো নেক্সট। হুইচ অফ দিস ওয়েভস অর উইন্ডস ইজ অলসো নোন অ্যাজ ডক্টর উইন্ড। তো নিম্নের কোনটি ডক্টর উইন্ড নামে পরিচিত? সো যখনই এই কোয়েশ্চেনগুলো করছো না, এখানে ক্লাস একবার দেখে নিচ্ছ এবং তারপর গিয়ে যখন তোমরা পিডিএফটাকে সলভ করবে, পিডিএফে তো অপশান দেওয়া থাকবে না, উত্তর দেওয়া থাকবে না। সো ওটা সলভ করলে কিন্তু আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে দিনের দিনে, ঠিক আছে। আর এগুলো আশা করছি করছো যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা। তাহলে বলছে ডক্টর উইন্ড কাকে বলে। দেখো, আমাদের আফ্রিকাতে একটা উইন্ড আমরা দেখতে পাই, ঠিক আছে। আফ্রিকাতে সেটা হচ্ছে কোনটা না, হারমাট্টান উইন্ড। তো এই হারমাট্টান উইন্ড যেটা সাহারা মরুভূমি থেকে ড্রাই উইন্ড ক্যারি করে নিয়ে আসে এবং ডাস্ট পার্টিকেল ক্যারি করে নিয়ে এসে আফ্রিকা মহাদেশে যেখানে তোমার ওয়েট যে সিচুয়েশান থাকে বা হিউমিডিটি যেটা থাকে না এয়ারের, সেই এয়ারের হিউমিডিটিকে লো করে, যার কারণে এটাকে বলা হয় ডক্টর উইন্ড। তাহলে ডক্টর উইন্ড হচ্ছে হারমাট্টান উইন্ড, এটাকে বলা হয় ডক্টর উইন্ড। তাহলে এটা সৃষ্টি হয় কোত্থেকে, সাহারা ডেজার্ট থেকে এটা সৃষ্টি হয়, ওকে। আচ্ছা, যদি বলো সিরিক্কো, এই সিরিক্কোও কিন্তু এটা আফ্রিকাতে, নর্দার্ন আফ্রিকা এবং সাউদার্ন ইউরোপ, নর্দার্ন আফ্রিকা এবং সাউদার্ন ইউরোপে কিন্তু এই তোমার সিরিক্কো এই উইন্ডটা দেখতে পাবে এবং এটাও কিন্তু তোমার ওই সাহারা থেকেই সৃষ্টি হয়, ওকে। আর এখানে দেখতে পাচ্ছ লুটা কোত্থেকে না, লু তো আমাদের উত্তর ভারতে যখন উষ্ণ বাতাসের যে প্রবাহ বয় সেটাকে লু বলে, বোঝা গেল। নর্দার্ন ইন্ডিয়া এবং পাকিস্তানে লু চলে, ঠিক। চলো নেক্সট। হুইচ অফ দিস কান্ট্রিজ হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। নিম্নের কোন দেশটিতে সবথেকে বৃহৎ বড় কোস্ট লাইন আছে? তো মনে হতে পারে তোমাদের এখানে অস্ট্রেলিয়া, বাট অস্ট্রেলিয়া নয়, কানাডা, ঠিক আছে। দেখো, কানাডার হচ্ছে সবথেকে বেশি, পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি কানাডার হচ্ছে কোস্টাল লাইন। কানাডার কোস্টাল লাইনের লেন্থ যদি বলো তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 2,02,080 কিমি। 2,02,080 কিমি হচ্ছে লেন্থের কানাডাতে রয়েছে। জিজ্ঞেস করে ভারতবর্ষের কোস্টাল লাইনটা কত, এটা জেনে রাখবে। এটা হচ্ছে 7,516 কিমি। 7,516 কিমি ভারতবর্ষের কোস্টাল লাইন। ভারতবর্ষের মেইনল্যান্ড এবং তার যে আইল্যান্ডগুলো রয়েছে আন্দামান নিকোবর এই সমস্ত মিলিয়ে টোটাল ভারতবর্ষের কোস্টাল লাইন হচ্ছে 7,516 কিমি। আর যদি এক্স্যাক্ট জিজ্ঞেস করে তাহলে হয়ে যাবে 7,516.6 কিমি, ওকে। ভেরি গুড, মনে থাকবে এটা। চলো নেক্সট। হুইচ অফ দিস কোস্টস রিসিভ ম্যাক্সিমাম রেন ডিউরিং রিট্রিটিং মনসুন। রিট্রিটিং মনসুনের সময় নিম্নের কোন কোস্টটি সবথেকে বেশি বৃষ্টি পায়? দেখো, আমাদের এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, ঠিক। তো এইখানে বিষয়টা হচ্ছে যে এইখানে এখানে রয়েছে কঙ্কন কোস্ট, এখানে রয়েছে মালাবার কোস্ট, আর এটা হচ্ছে করমণ্ডল কোস্ট, ঠিক। তো রিট্রিটিং মনসুন যখন ফেরে তখন করমণ্ডল উপকূলে
বৃষ্টিপাত বেশি হয়, এটা মাথায় রাখবে। কোথায় বৃষ্টিপাত হয় রিট্রিটিং মনসুনের জন্য? করমণ্ডল কোস্টে বৃষ্টিপাত হয়। সো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ করমণ্ডল কোস্ট। ক্লিয়ার হলো? তাহলে রিট্রিটিং মনসুনের জন্য সবথেকে বেশি মাত্রায় বৃষ্টিপাত কোথায় হয়? দ্যাট ইজ ইন করমণ্ডল কোস্ট। ওকে, আর বাকি এই সমস্তগুলোতে আমাদের ভারতবর্ষের যেটা মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন যেটা, সেটার মাধ্যমে এই কঙ্কন কোস্ট বা মালাবার কোস্টে বৃষ্টি হয়। ওকে, আচ্ছা। নেক্সট, ইন ইন্ডিয়া বার্স্ট অফ মনসুন রেফার্স টু দ্য অকেশন হোয়েন। আচ্ছা, ভারতবর্ষে বার্স্ট অফ মনসুন বলতে আমরা কি বোঝাতে চাই? তো বার্স্ট অফ মনসুন মানে যখন মনসুনের প্রথম বৃষ্টিপাত হয় সেটাকে আমরা বার্স্ট অফ মনসুন বলে থাকি। দ্যাট ইজ অপশন নাম্বার 2, অর্থাৎ ফার্স্ট রেন অফ মনসুন ইজ অবজার্ভড, যখন মনসুনের প্রথম বৃষ্টি আমরা লক্ষ্য করি তখন। আর এটা মাথায় রাখো যে আমাদের ভারতবর্ষে মনসুনের প্রথম বৃষ্টি আমরা অন অ্যান্ড অ্যারাউন্ড 1 জুন থেকে দেখতে পাই। অন অ্যান্ড অ্যারাউন্ড 1 জুন মানে 1 জুনের কাছাকাছি বা 1 জুন বা তার আগে বা কিছুটা পরে, এই সময়ে আমরা মনসুনের প্রথম বৃষ্টি লক্ষ্য করি, আর যেটাকেই বলা হয় বার্স্ট অফ মনসুন। ওকে, চলো। অন হুইচ ডেট দ্য আর্থ এক্সপেরিয়েন্সেস সামার সলিস্টাইস? খুব ভালো প্রশ্ন। সামার সলিস্টাইস আমরা কখন দেখতে পাই? এইটার উত্তর দেওয়ার জন্য আমি একটা স্লাইড রেখেছি, এটাকে এক্সপ্লেন করে দিই, সারা জীবন মনে থাকবে। ওকে, দেখো এই যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছ, এই সিচুয়েশানটা হচ্ছে সামার সলিস্টাইস। আমরা যদি আমাদের বছরটাকে শুরু করি, মনে করো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখব, তাহলে আমাদের একটা বছরের প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা ঘটবে হচ্ছে, যদিও এখানে দেখতে পাচ্ছ যে মার্চ মাসে তোমার ভার্নাল ইকুইনক্স হয়, যেটাকে আমরা বলছি যে মানে দিনরাত্রি সমান হয়, যেখানে স্প্রিং বসন্তকাল আমাদের যখন চলে। তো সেটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি, আমরা তাহলে 21শে জুন যেটা, সেটা হচ্ছে সামার সলিস্টাইস, মানে এইখানে সূর্যের উত্তরায়ণ হয়। ঠিক আছে, তাহলে এই যে সামার সলিস্টাইস হচ্ছে কবে না? 21শে জুন, এটা বছরের শুরুর ফেনোমেনা। তারপর ধীরে ধীরে গিয়ে এখানে দেখতে পাচ্ছ মার্চের 19, এটা কিন্তু পরের বছর গিয়ে আসবে। এই জন্য আমি মার্চ থেকে শুরু করছি না, আমি জুন থেকে শুরু করছি। তাহলে এই সার্কেলটাকে একটু দেখো। আমরা জানি যে আমাদের পৃথিবী নিজের অক্ষের ওপরে 23.5 ডিগ্রি টিল্ট হয়ে সে প্রদক্ষিণ করছে, তাই না? 23.5 ডিগ্রি টিল্টেড হয়ে প্রদক্ষিণ করছে। আর এই টিল্টেড হবার জন্য পৃথিবীর এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার আর এই যে সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা একটু টিল্টেড, এটা একদম সোজাসুজি দাঁড়ানো নেই। তো এইখানে কতগুলো ফিনমেনা আছে, যে ফিনমেনাগুলোকে আমাদের খুব সুন্দর করে অবজার্ভ করতে হবে। আর আমার কথা শোনো তোমরা একটু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সামার সলিস্টাইস মানে কি? যেখানে দেখো এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ওকে, ট্রপিক অফ ক্যান্সার। আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকুয়েটার 0 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 23.5 ডিগ্রি হচ্ছে নর্থ, 23.5 ডিগ্রি হচ্ছে সাউথ। ঠিক আছে, তাহলে ট্রপিক অফ ক্যান্সারে সামার সলিস্টাইসে কি হচ্ছে না, দেখো সান ডাইরেক্টলি রে দিচ্ছে। তাহলে সামার সলিস্টাইস বা 21শে জুন যখন আমাদের এখানে গ্রীষ্মকাল চলে, কেন? ভারতবর্ষ কোথায় অবস্থিত? ভারতবর্ষ পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং তোমরা জানো আমাদের দেশের মধ্য দিয়েই ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। তাহলে সেই ট্রপিক অফ ক্যান্সার আমাদের দেশকে অ্যাপ্রক্সিমেটলি সমান 2 ভাগে ভাগ করেছে, তার মানে দেশের মাঝ বরাবর দিয়ে গেছে। সেই ক্ষেত্রে সামার সলিস্টাইস যখন চলবে ভারতবর্ষে, তখন কি হবে? ভারতবর্ষে তখন গ্রীষ্মকাল হবে, সেটা হচ্ছে 21শে জুন নাগাদ হবে। ঠিক আছে, তাহলে 21শে জুন, তাহলে 21শে জুন হচ্ছে সামার সলিস্টাইস, যেখানে উত্তর গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, আর দক্ষিণ গোলার্ধে সানরাইজটা কম পড়ে, যার কারণে এই সামার সলিস্টাইসের সময় উত্তর গোলার্ধে পৃথিবী উষ্ণ থাকে, দক্ষিণ গোলার্ধে পৃথিবী শীতল থাকে। তার মানে উত্তর গোলার্ধে যে সমস্ত দেশগুলো আছে সেই জায়গাতে গ্রীষ্মকাল হবে, এবং দক্ষিণ গোলার্ধে যে সমস্ত দেশ আছে তাদের এখানে শীতকাল চলবে। এর ঠিক অপোজিট সিচুয়েশান ঘটবে হচ্ছে 21শে ডিসেম্বর নাগাদ, মানে এইটার অপোজিট সিচুয়েশান ঘটবে এইখানে এসে দেখতে পাচ্ছ যে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপরে সানরেজ ডাইরেক্টলি পড়ছে, আর ট্রপিক অফ ক্যান্সার ওই যে ওপরে উঠে গেছে। দেখো, তার মানে 21শে ডিসেম্বরটাকে আমরা বলি উইন্টার সলিস্টাইস। তার মানে এই জায়গায় আমাদের উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে। বোঝা গেল? যার কারণে আমাদের এখানে যখন কি হয়
শীতকাল হয় তখন অস্ট্রেলিয়া কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে। অস্ট্রেলিয়াতে তখন গরমকাল চলে। তাহলে আমাদের ভারতবর্ষে যখন শীতকাল চলবে, অস্ট্রেলিয়াতে তখন গরমকাল চলবে। তাহলে উইন্টার সলিস্টাইস হচ্ছে 21শে ডিসেম্বর। তাহলে আমরা জানি আমাদের ভারতের সাথে শীত কখন হয়। তাহলে উইন্টার সলিস্টাইস মানে আমাদের এখানে শীতকাল, সামার সলিস্টাইস মানে আমাদের এখানে গ্রীষ্মকাল। তাহলে আমাদের এখানে গ্রীষ্মকাল বলতে আমরা জুন জুলাই মাসটাকে বুঝি, আর ডিসেম্বর বলতে আমরা ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাকে আমরা শীতকাল বুঝি। তাহলে এই হিসাবে ডেটটাকে মনে রাখা খুবই সহজ, 21শে জুন, 21শে ডিসেম্বর। এবার তোমরা দেখো যে কোথাও 21শে জুন, 20শে জুন, 22শে জুন, কোথাও 21শে ডিসেম্বর, 20শে ডিসেম্বর, 19শে ডিসেম্বর এরকম লেখা থাকে। তো এই ডেটগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, যেহেতু প্রত্যেকটা দিন প্রত্যেক বছর তো সমান ডেটে হবে না, বুঝতে পারছো কথাটা? তো সেই কারণে কিন্তু যে ডেট হচ্ছে আমাদের সর্বজন গ্রাহ্য সেটাই এখানে রয়েছে, 21শে জুন, 21শে ডিসেম্বর। ঠিক। এবার দেখো, যখন সান ঘুরতে ঘুরতে এই যে সেপ্টেম্বর মাস নাগাদ আসে, এই যে সেপ্টেম্বর মাস আজকে বোধহয় কত তারিখ? আজকে সেপ্টেম্বর এই যে শুরু হবে, তা এই সেপ্টেম্বরের 23 তারিখ আসতে আসতে দেখবে ইকুইনক্স শুরু হয়ে যাবে, মানে আমাদের ভারতবর্ষে শরৎকাল শুরু হয়ে যাবে। শরৎকাল বলতে যেখানে সান ইকুয়েটারে সরাসরি কিরণ দেয়, এই দেখতে পাচ্ছ সান, এই যে ইকুয়েটারে সরাসরি কিরণ দিচ্ছে, এই জায়গায় ইকুয়েটারে সরাসরি কিরণ দিচ্ছে, যার কারণে আমাদের এখানে দিন রাত্রি সমান হয়ে যাবে, অর্থাৎ ইকুইনক্স হবে। তাহলে যখন সেপ্টেম্বর মাস আসবে, অর্থাৎ আমাদের যে দেশে যখন গ্রীষ্মকাল চলে গেল, গ্রীষ্মের পরে আমাদের দেশে শরৎকাল আসবে। তাহলে শরৎকালে ইকুয়েটারের উপরে সান তির্যকভাবে কিরণ দেবে, উত্তর গোলার্ধেও যেমন সান ইনসুলেশন থাকবে, সাউদার্ন হেমিস্ফিয়ারেও ঠিক তেমনি সোলার ইনসুলেশন থাকবে। তার মানে একদম ইকুয়েটার বরাবর সানরেজ ডাইরেক্টলি পড়বে, তার মানে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সমানভাবে দিনরাত্রি অবজার্ভ করবে। দ্যাট ইজ সেপ্টেম্বর 23 গেল। তারপর ঘুরে ঘুরে সূর্য যখন আবার ডিসেম্বর মাসে যাবে, পৃথিবী ঘুরে ঘুরে, তখন দেখব যে আমরা ধীরে ধীরে কিনা পৃথিবীর টিল্টেডের কারণের জন্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের ওপরে সানরেজ দেবে, তখন আমাদের দেশে শীতকাল হবে। এটা আবার যখন ঘুরে এই পর্যায়ে যাবে, মার্চ মাস নাগাদ আসবে, পরের বছর মার্চ মাস আসবে, তখন দেখব যে 19শে মার্চ বা 20শে মার্চ এই টাইমের কাছাকাছি আমরা দেখব যে সেইখানে কি হচ্ছে না, ভার্নাল ইকুইনক্স হচ্ছে, বা যেটাকে বসন্তকাল আমরা বলছি। আশা করছি পুরো যে সিচুয়েশনটা ক্লিয়ার হয়েছে সবার। ঠিক। তাহলে এবার এই কোয়েশ্চেনের উত্তর আমরা দেব। কি প্রশ্ন করেছে যে কিনা অন হুইচ ডেট দ্য আর্থ এক্সপেরিয়েন্সেস সামার সলিস্টাইস। তাহলে সামার সলিস্টাইস কখন আমরা এক্সপেরিয়েন্স করব? দ্যাট ইজ জুন অফ 21, 21শে জুন। ক্লিয়ার হলো? 22শে ডিসেম্বর আমরা কি অবজার্ভ করব না, এটা উইন্টার সলিস্টাইস অবজার্ভ করব। 21শে মার্চ, ওই যে বলেছিলাম ডেটগুলো এদিক ওদিক হতে পারে, একজ্যাক্ট 19 হবে বা 20 হবে, 21 হবে, ওই অ্যাপ্রক্সিমেট ওই কাছাকাছি হবে, অ্যারাউন্ড হবে। তো 21শে মার্চ আমরা কি ফিল করব না, 21শে মার্চ আমরা ভার্নাল ইকুইনক্স ফিল করব, অর্থাৎ বসন্তকাল আমরা ফিল করব। আর সেপ্টেম্বর 23শে আমরা কি ফিল করব না, সেপ্টেম্বর 23শে আমরা অটম ফিল করব, ঠিক আছে না, অর্থাৎ ফল ইকুইনক্স আমরা ফিল করব আমরা। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। তাহলে এই যে 21শে জুনটা কি, এটা হচ্ছে আমাদের কাছে, আমাদের ভারতের জন্য সামার, এইটা হচ্ছে আমাদের কাছে উইন্টার, এইটা আমাদের কাছে হচ্ছে স্প্রিং, আর এইটা আমাদের কাছে হচ্ছে অটাম। বোঝা গেল? ভেরি গুড। নাও এই সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি PDF করে দিয়ে দেবো, হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। চলো, হুইচ অফ দিস ইজ নিয়ার ইন্টারন্যাশনাল ডেডলাইন। তো ইন্টারন্যাশনাল ডেডলাইন বরাবর গ্রিনিচ শহরের ওপর দিয়ে যেটা গেছে, হ্যাঁ, এইখানে আমাদের নর্দার্ন আমেরিকা, এখানে সাউদার্ন আমেরিকা এভাবে রয়েছে। তো এইখানে গ্রিনিচ টাউন আছে, তো গ্রিনিচ টাউনের ওপর দিয়ে গেছে যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন। তো তার কাছাকাছি আছে, মনে রাখবে, বেরিং প্রণালীটা আছে, যেটা কিনা কার পার্ট, এটা হচ্ছে তোমার মোটামুটি আমেরিকার পার্ট, ঠিক আছে, বেরিং প্রণালী। তাহলে ইন্টারন্যাশনাল ডেট লাইনের কাছে এটা আছে বেরিং প্রণালী। ওকে, চলো নেক্সট। দ্য মিড কন্টিনেন্ট বেল্ট ইনক্লুডিং দ্য ভলক্যানোজ অফ আলপাইন মাউন্টেন চেইন কভার্স হুইচ অফ দ্য ফলোয়িং সি। নিম্নের কোন সি এটাকে কভার করে? সো দ্য আনসার উইল বি মেডিটেরিয়ান সি। ওকে, মেডিটেরিয়ান সি ইজ দ্য রাইট আনসার। আমি এখানে যদি ওয়ার্ল্ড ম্যাপটা লাগাতে পারতাম তাহলে এটা বোঝাতে সুবিধা হতো। সো যাই হোক, আমরা এটা পরে কখনো আলোচনা করে নেব। চলো নেক্সট, নাগরহোল ন্যাশনাল পার্ক। আমি ন্যাশনাল পার্ক তোমাদের পড়িয়ে রেখেছি। ওকে, সো ন্যাশনাল পার্কটা তোমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু, সো এটা কিন্তু একটু দেখে নেবে। তো নাগরহোল ন্যাশনাল পার্ক আমরা জানি কোথায় আছে, এটা কর্ণাটকে আছে। এবং এই নাগরহোল ন্যাশনাল পার্কের আরেকটা নাম কি, এটার নাম হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে না? তাহলে এটা কোথাকার অংশ, এটা হচ্ছে নীলগিরি পর্বতের অংশ, এটা মাথায় রাখবো, ঠিক আছে। নীলগিরি
যে বায়োস্ফিয়ার রয়েছে সেই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভেরই একটা পার্ট হচ্ছে নাগরহোল ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? চলো, ওয়্যার ইজ দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া লোকেটেড? তো ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটা কোথায় আছে? এটা আছে পুনেতে। হ্যাঁ, এটা আছে পুনে। সহজ প্রশ্ন। নেক্সট, দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া? ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুর। উত্তরপ্রদেশের গোরখপুর, এবং এটার লেন্থটা জেনে রাখবে তোমরা, এটার লেন্থ হচ্ছে 1366 মিটার। 1366 মিটার মানে 1.3 কিমি, 1.3 কিমি হচ্ছে এর লেন্থ গোরখপুর, উত্তরপ্রদেশ। আর যদি এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে হাইয়েস্ট মানে উচ্চতম রেলওয়ে স্টেশন, তো উচ্চতম রেলওয়ে স্টেশন যদি বলে, মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন, দ্যাট ইজ ঘুম রেলওয়ে স্টেশন। হ্যাঁ, দার্জিলিং রেলওয়ের একটা স্টেশন ঘুম স্টেশন, ঘুম মনে রাখবে। ঘুম স্টেশনের অ্যালটিটিউড কত জানো? উচ্চতা প্রায় হচ্ছে 2 কিলোমিটার, মানে 2258 মিটার। 2258 মিটারের অ্যালটিটিউডে এই ঘুম স্টেশন অবস্থিত। এই দুটোই জিজ্ঞেস করে এখান থেকে। নেক্সট, ইন টার্মস অফ সাইজ স্যাটার্ন র্যাঙ্কস? দেখো, জুপিটার সবার বড়, তারপর স্যাটার্ন। আগের দিনের ক্লাসে পড়েছি জুপিটার, তারপর স্যাটার্ন, তারপর ইউরেনাস, তারপর নেপচুন, তারপর আর্থ, তারপর তোমার রয়েছে ভিনাস, তারপর মার্স, তারপর মার্কারি। তাহলে সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করে, দ্যাট ইজ 2। সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করে হচ্ছে স্যাটার্ন। ওকে। উইচ টাইপ অফ ফরেস্ট মেজরলি কম্প্রাইজেস অফ লাইকেন্স অ্যান্ড মজেস? দেখো, লাইকেন্স আর মোজেস সব থেকে দেখতে পাওয়া যায়, মোজেস মানে মস, বাংলাতে আমরা মস পড়েছি, সেই মস। তো এটা দেখতে পাওয়া যায় কোথায় বলো তো? তুন্দ্রা ফরেস্টে দেখতে পাওয়া যায়। তুন্দ্রা হচ্ছে আর্কটিক রিজনের এটার অবস্থান, মানে আন্টার্কটিকা বা আর্কটিক রিজনে তুন্দ্রা ফরেস্ট রয়েছে। তুন্দ্রা ফরেস্টে মিনিমাম টেম্পারেচার থাকে হচ্ছে -60 ডিগ্রি টেম্পারেচার থাকে। তার মানে বুঝতে পারছো যে একদম ফ্রোজেন কোল্ড একটা ল্যান্ডস্কেপ। সেখানে সমস্ত বড় বড় উদ্ভিদ তো কখনোই হওয়া সম্ভব নয়, প্রচণ্ড কম তাপমাত্রা। সেইখানে বিভিন্ন ধরনের ছোট ছোট শ্রাবস তৈরি হয়, এবং সেইখানে লাইকেন্স, মসেস, এই সমস্ত জিনিসগুলো বেশি দেখা যায়। দ্যাট ইজ তুন্দ্রা ফরেস্ট। ওকে, চলো, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম ডায়রনাল টেম্পারেচার ডিফারেন্স? দেখো, ডায়রনাল টেম্পারেচার বলতে কি, দিন এবং রাত্রের মধ্যে তাপমাত্রার সবথেকে বেশি ব্যবধান কোন ভূক্ষেত্রে দেখতে পাবে? ডেজার্টে দেখতে পাবে, মাউন্টেনে দেখতে পাবে, প্লেটুতে, না ওশানে? তো এটা খুবই ইজি, দ্যাট ইজ ডেজার্টে দিনের বেলায় মোটামুটি দিনের বেলায় 50 বা 53 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছে যায় মরুভূমিতে। আবার সেইটা রাত্রেবেলায় -0 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা পৌঁছে যায়, এটা ভাবতে হবে। ওকে, -0 ডিগ্রি অ্যারাউন্ড আশপাশ তাপমাত্রা পৌঁছে যায়। তাহলে ডেজার্টে সবথেকে বেশি, হ্যাঁ, যে ডায়রনাল যে তোমার টেম্পারেচার ডিফারেন্স দেখতে পাওয়া যায়, ইট ইজ ইন ডেজার্ট। ওকে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিসিভস রেনফল ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস? আচ্ছা, এখান থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সে আমরা কোথায় বেশি বৃষ্টিপাত দেখতে পাই, এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা স্লাইড আগে দেখিয়ে তারপর এটাকে আলোচনা করি। দেখো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়াটার বডিজগুলো দেখতে পাচ্ছ, এই ওয়াটার বডিজগুলোকে বলা হয় ইউরেশিয়ান ওয়াটার বডিজ। আর এই ইউরেশিয়ান ওয়াটার বডিজের মধ্যে মেডিটেরিয়ান সি রয়েছে, রেড সি রয়েছে, ক্যাসপিয়ান সি রয়েছে। এই সমস্ত জায়গায় যে সাইক্লোনগুলো সৃষ্টি হয়, এই সমস্ত জায়গায় যে ঝড়গুলো, সামুদ্রিক ঝড়গুলো সৃষ্টি হয়, সেই ঝড়টা সৃষ্টি হওয়ার পর সেটা প্রবাহিত হতে শুরু করে। কোথা থেকে কোথায়? এইখান থেকে এইদিকে, এইদিকে প্রবাহিত হতে শুরু করে, এই দিক থেকে এদিকে প্রবাহিত হতে শুরু করে। এবং এই যে ইউরেশিয়ান যে ওয়াটার বডিজগুলো রয়েছে, এখান থেকে এই সাইক্লোনগুলো বা এই উইন্ডগুলো কি করে না, ময়েশ্চার কালেক্ট করে এগুলো চলতে থাকে, এবং এই যে যাত্রাপথ দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে তারা বৃষ্টিপাত ঘটাতে আসে। নাও এইখানে একটা ফিনমেনা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখো, এই যে দেখতে পাচ্ছ হিমালয়া, এই হিমালয়াতে এটার একটা ব্যাপার আছে, এই যে যখন এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সগুলো যখন প্রবাহিত হয়, আমাদের ভারতবর্ষে যখন মনসুন হয়, আমাদের ভারতবর্ষে মনসুন কিসের জন্য হয় বলো দেখি? এই যে সাউথ ওয়েস্ট যে উইন্ড বা সাউথ ওয়েস্ট মনসুনের জন্য আমাদের ভারতবর্ষে মনসুন হয়। তো যখন বর্ষাকালে
অর্থাৎ আমাদের এখানে যখন সাউথ ওয়েস্ট মনসুন চলে তখন এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সগুলো হিমালয়ের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়। এই যে হিমালয়, তাহলে হিমালয়ের এটা হচ্ছে উত্তর দিক, হিমালয়ের এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সগুলো আমাদের এইখানে যখন সাউথ ওয়েস্ট মনসুন চলে, অর্থাৎ ভারতবর্ষের মেইনল্যান্ডে যখন বর্ষাকাল চলে, তখন এটা হিমালয়ের উত্তর দিক দিয়ে বয়ে চলে যায়। ক্লিয়ার হলো? আর যখন আমাদের এখানে শীতকাল যখন পড়বে, তখন এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সেটা হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে চলে যাবে। তাহলে যখনই হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে এটা প্রবাহিত হবে না, তখন দুটো জায়গায় বৃষ্টিপাত হবে ভারতবর্ষের। সেটা কোথায়? উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ এই যে পাঞ্জাব, রাজস্থান, পাকিস্তানের এই যে জায়গাটা, এই জায়গাটায় বৃষ্টিপাত হবে। আর এই যে বর্ষাকালে এই যে সাউথ ওয়েস্ট উইন্ড এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়েছিল, তারা আবার যখন রিট্রিট করবে, তারা যখন আবার ফিরবে, তো দেখো এরা যখন এখানে গেছে, এইখান থেকে ইন্ডিয়ান ওশান থেকে, অ্যারাবিয়ান সি থেকে এরা ময়েশ্চার কালেক্ট করে নিয়ে গেছে। এবার এরা যখন ফিরছে তখন কিন্তু এদের ময়েশ্চার লেস অবস্থায় ফিরছে তারা, কিন্তু এইখানে এসে যখন এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের সাথে এদের সাক্ষাৎ হচ্ছে, তখন এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চার এই রিট্রিটিং মনসুনগুলো, এই রিট্রিটিং উইন্ডগুলো নিয়ে আসছে এবং এসে এরা এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বুঝতে পারলে কথাটা? তাহলে যখন আমাদের ভারতবর্ষে যখন বর্ষাকাল, তখন সারা ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, এই জায়গাটাতে মেইনল্যান্ডের মিডিল বরাবর দিয়ে। আর যখন রিট্রিট মনসুন আসছে, এটা যখন ফিরে আসছে, তখন এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন তোমরা দেখেছিলে। এবং আর এই যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেটা পাঞ্জাব বা রাজস্থান বা এই উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটিয়ে দিয়ে যাচ্ছে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে না? এটা কিন্তু আমাদের চ্যানেলে জিওগ্রাফি যতদূর পড়ানো আছে তার মধ্যে এই পার্টটা কিন্তু পড়ানো আছে। সো এবার আনসার করো দেখি। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিসিভস রেনফল ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস? তাহলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের ফলে পাঞ্জাব রাজ্যে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করি। ওকে, বেশ। Now the question is, why does Western Ghats and Eastern Ghats both receive sufficient rainfall but Deccan Plateau receives scanty রেনফল? ওকে, ভেরি গুড। বলছে কি যে আমাদের পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাটে আমরা সাফিসিয়েন্ট রেনফল দেখতে পাই, কিন্তু ডেকান প্লেটু যেটা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, যেটাকে আমরা ডেকান ট্র্যাপও বলে থাকি, সেই জায়গাটায় বৃষ্টিপাত হয় না। কেন? কারণ সেই জায়গাটা হচ্ছে একটা রেন শ্যাডো এরিয়াতে পরিণত হয়। রেন শ্যাডো এরিয়াতে কীভাবে হয় দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, এই যে আমাদের ইস্টার্ন ঘাট পর্বতমালা, ঠিক। আর এই যে হচ্ছে সাতপুরা বিন্ধ্য পর্বত। এই যে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাকেই বলা হচ্ছে ডেকান প্ল্যাটু, বা এটাকে আমরা ডেকান ট্র্যাপ বলে থাকি। তো এই জায়গাতে বৃষ্টিপাতটা কেন হয় না? কারণ যখন আমাদের এখানে সাউথ ওয়েস্ট মনসুন যখন চলছে, তখন এটা এই ওয়েস্টার্ন ঘাটে বাধাপ্রাপ্ত হয়ে ওয়েস্টার্ন ঘাটের এই সাইডগুলো দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি হলো? একটা রেন শ্যাডো এরিয়া হয়ে গেল। আবার যখন এই রিট্রিটিং মনসুন আসছে, তখন সেটা ওয়েস্টার্ন ঘাটে আঘাতপ্রাপ্ত হয়ে এই সমস্ত জায়গা দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, এই জায়গাটা রেন শ্যাডেড এরিয়া হয়ে যাচ্ছে। আবার এখান থেকে কোনো ধরনের বাতাস যদি বৃষ্টি নিয়ে আসে, তাহলে সেটা বিন্ধ্য সাতপুরাতে আটকে যাচ্ছে। তার মানে এই যে ডেকান প্ল্যাটু এলাকাটা, এটা কিন্তু একটা বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হচ্ছে, যার কারণে এখানে রেনফল খুবই কম হচ্ছে। বোঝা গেল সিচুয়েশানটা কেন? ওকে, তাহলে চলে আসো যে ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট সাফিসিয়েন্ট রেনফল পেলেও আমাদের যে ডেকান প্ল্যাটু, সেটা কিন্তু এই রেন শ্যাডো এরিয়া হওয়ার কারণে বৃষ্টিপাত কম পায়। ওকে, চলো নেক্সট। Which of the following is not a primary greenhouse gas in the Earth's atmosphere? আর্থের অ্যাটমসফিয়ারে মানে প্রাইমারি গ্রিনহাউস গ্যাস কোনটি নয়? সো একদম সহজ কোয়েশ্চেন, দ্যাট ইজ হাইড্রোজেন। হাইড্রোজেন দেখো, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, এগুলো সবই হচ্ছে গ্রিনহাউস গ্যাসের অঙ্গ, বাট হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাসের অঙ্গ আমাদের অ্যাটমসফিয়ারে নয়। ওকে, চলো। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আইল্যান্ড, পৃথিবীর বৃহত্তম আইল্যান্ড কোনটা? দ্যাট ইজ গ্রিনল্যান্ড। এটা সবাই জানে, গ্রিনল্যান্ড। ওকে, আর গ্রিনল্যান্ডের যদি বলো যে এর দৈর্ঘ্য, গ্রিনল্যান্ডের এরিয়া কত, তো গ্রিনল্যান্ডের এরিয়া হচ্ছে 21,66,086 কিমি স্কোয়ার কিমি, 86 স্কোয়ার কিমি, মানে বুঝতে পারছো অনেকটা বড়। 21,66,086 স্কোয়ার কিমি হচ্ছে গ্রিনল্যান্ডের
এটা কোথায় রয়েছে? ইউরোপের ঠিক ওপরে রয়েছে, নর্থে রয়েছে। হ্যাঁ, চলো। দ্য লংগেস্ট সি বিচ ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে বড় সি বিচ কোনটা? দ্যাট ইজ ইন ম্যারিনা বিচ। মনে রাখবে ম্যারিনা। ম্যারিনা কোথায় আছে? তামিলনাড়ু রাজ্যে আছে, চেন্নাইতে। তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে ম্যারিনা বিচ আছে, বে অফ বেঙ্গলে। তো সেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় দীর্ঘতম বিচ। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজন ইজ মোস্ট রিচ ইন কোল ডিপোজিট? খুব ভালো প্রশ্ন। সবথেকে বেশি কোল ডিপোজিট আছে দামোদর ভ্যালিতে। আমাদের পশ্চিমবঙ্গে যে দামোদর নদী আছে না, সেই দামোদর ভ্যালিতে সবথেকে বেশি কোল রিজার্ভ রয়েছে। নেক্সট, দ্য লেয়ার ওয়ার দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজ অ্যালটিটিউড ইজ টোটালি অ্যাবসেন্ট। মানে বলতে চাইছে যে যত উচ্চতা বাড়বে, অ্যালটিটিউড যত বাড়বে, তত তাপমাত্রা কমবে, টেম্পারেচার কমবে। সো এই সিচুয়েশান আমরা কোথায় দেখতে পাই না? এটা স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখতে পাই না, মনে রাখবে। স্ট্র্যাটোস্ফিয়ারে কোথায় দেখতে পাই না? নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা এটা বা এই ফিনোমেনাটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? একটা জিনিস বোঝো। এই জায়গাটা দেখো, এখানে দেখতে পাচ্ছ ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে যত অ্যালটিটিউড বাড়বে, এটা হচ্ছে অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে উচ্চতা। দেখো, যত উচ্চতা বাড়ছে তাপমাত্রা তত কমছে। মানে আমরা আমাদের ভূপৃষ্ঠের সবথেকে কাছাকাছি যে বায়ুমণ্ডল রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাহলে এই ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে তত তাপমাত্রা কমতে থাকবে। গেল। তারপর যখন ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে আসবে, স্ট্র্যাটোস্ফিয়ারে যত উচ্চতা বাড়বে তত তাপমাত্রাও বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ? যত তাপমাত্রা উচ্চতা বাড়ছে, তাপমাত্রাও বাড়ছে। তারপরে গিয়ে মেসোস্ফিয়ারে গিয়ে আবার যত উচ্চতা বাড়বে তাপমাত্রা তত কমতে থাকবে। আবার থার্মোস্ফিয়ারে গিয়ে যত উচ্চতা বাড়তে থাকবে তাপমাত্রাও বাড়তে থাকবে। তার মানে তাপমাত্রা বাড়বে, উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়বে, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে, উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়বে। এই সিচুয়েশানটা চলতে থাকবে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাচ্ছ যে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি প্রাপ্তির সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ওকে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? দ্যাট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট। দ্য টার্ম দোআব মিনস, দেখো দোআব মানে হচ্ছে, দেখো দো মানে হচ্ছে দুই, আর অব মানে হচ্ছে নদী বা জলাশয়। ওকে, জলাশয় বলা ঠিক হবে না, অব মানে এখানে রিভারই বলতে হবে, রিভার। তাহলে দোআব মানে কি? দোআব মানে হচ্ছে দুটো নদীর মাঝখানের অংশ বা দুটো নদীর মাঝখানের অঞ্চল, মানে এ ল্যান্ড বিটুইন টু রিভার্স। দুটো নদীর মাঝখানের যে জমি বা ভূভাগ সেটাকে বলা হয় দোআব। ওকে, হোয়াট ইজ দক্ষিণ গঙ্গোত্রী? এই কোশ্চেনটার উত্তর তোমরা সবাই দিতে পারবে যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো। তাহলে দক্ষিণ গঙ্গোত্রী কি? দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে আমাদের ভারতবর্ষের যে সায়েন্টিফিক রিসার্চ আদি করার জন্য, হ্যাঁ, আমাদের সেই রিজনে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা, মানে আনম্যান্ড স্টেশন লোকেটেড আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে যে আনম্যান্ড, কারণ এটা তৈরি করা হয়েছিল, দেখো দক্ষিণ গঙ্গোত্রী ভারতবর্ষের প্রথম এটা। তো এটা তৈরি করা হয়েছিল 1983-তে, আর এটাকে অ্যাবান্ডন করা হয়েছে কবে? 1991-এ। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে না? যেহেতু এটা নিয়ে প্রিভিয়াস আলোচনা করেছি আর এটাতে আলোচনা করছি না। চলো নেক্সট। হুইচ প্ল্যানেট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ আ ডর্ফ প্ল্যানেট? দেখো, প্লুটোকে ডর্ফ প্ল্যানেট বলা হয়। প্লুটোকে কি বলা হয় না? প্লুটোকে ডর্ফ প্ল্যানেট বলা হয়, কারণ প্লুটো সে প্ল্যানেট হবার যে শর্ত সেটাকে খণ্ডন করেছে। মনে রাখবে, প্লুটো 2006 সালে এটাকে প্ল্যানেটের মানে ক্যাটাগরি থেকে বের করে তাকে ডোয়ার্ফ প্ল্যানেটের ক্যাটাগরিতে রাখা হয়েছে। এটা কে রাখলো? এটা একটা ইন্টারন্যাশনাল একটা ইনস্টিটিউশন আছে যেটাকে বলা হয় IAU। কি বলা হয়? IAU মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দ্বারা 2006 সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে ডর্ফের মধ্যে রাখা হয়েছে। তার মানে এখন সোলার সিস্টেমে মোট 8খানা গ্রহ আছে। ওকে, চলো নেক্সট। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, দেখো আমি ন্যাশনাল পার্ক পড়িয়েছি, তাহলে একবার ওটা দেখে থাকলে ভুল হওয়ার কথা নয়। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আছে হচ্ছে সিকিমে আছে। ওকে, এভিডেন্স সাজেস্ট দ্যাট লাইফ অন আর্থ হ্যাজ এক্সিস্টেড ফর অ্যাবাউট 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। মাথায় রাখবে,
ফসিলস থেকে বিভিন্ন ধরনের যে ফসিল এভিডেন্স আমরা পেয়েছি সেই ফসিল এভিডেন্সগুলো থেকে বলা যায় যে পৃথিবীতে 3.5 বিলিয়ন ইয়ার এগো পৃথিবীতে জীবন ছিল। চলো নেক্সট, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে দ্যাট ইজ NH-44, যেটা কোথায়? শ্রীনগর থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা বলি সেটা, সেই শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 44। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট আ ডট প্ল্যানেট, নিম্নের কোনটি ডট প্ল্যানেট নয়? মার্স একটা ডট প্ল্যানেট নয়, বাকি মেকমেক ডট প্ল্যানেট, প্লুটো ডট প্ল্যানেট, এরিস ডট প্ল্যানেট, বাট মার্স ইজ দ্য নর্মাল প্ল্যানেট। আচ্ছা, পাগলাডিয়া ড্যাম প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পাগলাডিয়া ড্যাম এটা আসামে, পাগলাদিয়া নদীটার নামই পাগলাদিয়া, সেই পাগলাদিয়া নদীর ওপরেই পাগলাদিয়া ড্যামটা রয়েছে, দ্যাট ইজ ইন আসাম। দেখো এটা আমি কয়েকটা লিখে রেখেছি, এটা তোমরা নোটে পেয়ে যাবে। সো অন্ধ্রপ্রদেশ থেকে গুরুত্বপূর্ণ যেমন আছে শ্রীশৈলম ড্যাম আছে যেটা পেন্নার নদীর ওপরে, সোমাশিলা ড্যাম রয়েছে, এটা সোমাশিলা ড্যাম রয়েছে, শ্রীশৈলম দেখো শ্রীশৈলম হচ্ছে কৃষ্ণা নদীর উপরে আছে, আর সোমাশিলা আছে পেন্না নদীর উপরে, তারপরে নাগার্জুন সাগর জিজ্ঞেস করে এখান থেকে, এটা কৃষ্ণা নদীর উপরে আছে। সো এই লিস্টটা আমি আর এখানে পড়ছি না, ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা তোমাদের PDF-এ দিয়ে দেবো, অবশ্যই এটাকে কিন্তু পড়ে নেবে একবার, ওকে? আচ্ছা, নেক্সট ইজ গির কেশর, হুইচ হ্যাজ বিন দ্য জিওগ্রাফিক্যাল হুইচ হ্যাজ গিভেন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন GI ট্যাগ is a famous variety of which mango which among the following। আচ্ছা, তো অ্যামাঙ্গের মধ্যেই ম্যাঙ্গো পড়ে ফেলছিলাম, সো এটা উত্তর তো ম্যাঙ্গোই হবে, অপশান 3। দেখো গির কেশরী এটা একটা আমের প্রজাতির নাম, আমের ভ্যারাইটির নাম, সেটা গুজরাট রাজ্যে আছে। গুজরাট কোথায়? গুজরাট। তো গুজরাটে এটাকে GI ট্যাগ দেওয়া হয়েছিল 2011। 2011-তে এই গির কেশর কেরি বলা হয় না, আমরা যেমন আম বলি ওটাকে কেরি বলে ওরা ওদের ভাষায়। সো ম্যাঙ্গো, ওকে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।